আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন। আজকে তোমাদের সাথে আলোচনা করব জৈব রসায়নের অনুধাবনমূলক পার্ট 2 নিয়ে। তো ফার্স্ট ভিডিওটাতে আমরা 3টা কোশ্চেন সলভ করেছিলাম, এই ভিডিওটাতেও আমরা ইনশাআল্লাহ এই 3টা কোশ্চেন সলভ করব। তো চলো শুরু করা যাক। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি আছে যে আমাদের ল্যাকটিক অ্যাসিড আলোক সমানতা প্রদর্শন করে কেন। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি জাস্ট এই কোশ্চেনগুলো সলভ করব, এরকম না যে কোশ্চেনগুলোর আলোকে যে আশেপাশে যে এমসিকিউ গুলো হতে পারে বা এমসিকিউ কিভাবে হতে পারে সেই জিনিসটা তোমাদের ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে আমাদের বুঝতে হবে আসলে আমাদের কারা আমার আলোক সমানতা প্রদর্শন করে। তো আলোক সমানতা প্রদর্শনের যদি আমরা শর্তগুলো দেখি, তো আমাদের ফার্স্ট যে কন্ডিশন বা শর্ত সেটা হচ্ছে আমার কি, আমার কাইরাল কার্বন থাকতে হবে, যে অপ্রতিসম কার্বন অথবা কি থাকবে, কাইরাল কার্বন থাকবে। তো আমরা কি বললাম যে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকতে হবে। তো তোমাদের অনেকেরই কোশ্চেন জাগতে পারে, ভাই আবার কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বনটা কি? তো কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বনটা হচ্ছে আমাদের যেই কার্বনের চারটা হাতে কি থাকবে, চারটা ভিন্ন কার্যকরী মূলক থাকবে। কি বললাম যে যেই কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক থাকবে সেটাকে আমরা কি বলবো, কাইরাল কার্বন বলবো। যেমন আমরা যদি একটা ল্যাকটিক অ্যাসিডের কথা চিন্তা করি, তো এটা হচ্ছে আমার কি একটা ল্যাকটিক অ্যাসিড। তো দেখো এই ল্যাকটিক অ্যাসিডের যে আমার মেইন কার্বন অর্থাৎ কেন্দ্রের যে কার্বন, এই কার্বনে আমার চার হাতে চারটা মূলক অর্থাৎ একটা মিথাইল মূলক, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল মূলক এবং একটা কি কার্বক্সিলিক মূলক আমার যুক্ত আছে। তো যেহেতু আমাদের এই কেন্দ্রীয় কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক যুক্ত আছে, তাই আমরা এই কার্বনটাকে কি বলবো, কাইরাল কার্বন বলবো। তো এই হচ্ছে আমাদের কাইরাল কার্বন। তো এই টপিক থেকে আমাদের এমসিকিউ আসে। কিভাবে এমসিকিউ আসে? নিজের কোনটি আমার আলোক সক্রিয়তা প্রদর্শন করে বা আলোক সমানতা প্রদর্শন করে। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য বা এমসিকিউটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে, দেখতে হবে আমাদের যৌগটাতে কি কোনো কাইরাল কার্বন আছে কিনা। যদি থাকে তো ওই যৌগটা আমার কি করবে, আলোক সমানতা প্রদর্শন করবে। তো আমাদের ফার্স্ট শর্ত কি বললাম যে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকতে হবে। দ্বিতীয় কি, 2 নাম্বার শর্ত হচ্ছে আমার সমানুদয় পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। তো সমানুদয় পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে বলতে কি বোঝাচ্ছে? তো আমরা দর্পণ প্রতিবিম্ব আমরা সবাই বুঝি, যেমন আমরা আয়না যদি আমাদের ডান হাত দেখাই, সেখানে কি শো করবে, বাম হাত শো করবে। অর্থাৎ আমাদের ডান বাম হয়ে যাচ্ছে, এটা যেমন আমার দর্পণ প্রতিবিম্ব। তেমনি আমাদের এই যে যৌগগুলো, এখানে যদি আমরা একটা কি রাখি, যেমন এই যৌগটা আমার কি আলোক সক্রিয় যৌগ, তো এখানে যদি আমরা একটা দর্পণ রাখি, এই যে দর্পণ দিলাম বা মিরেজ দিলাম, তো দেখা যাবে আমার এই যে উপরের নিচেরটা তো আর চেঞ্জ হবে না, কারণ আমার পা তো মাথা হয় না আর মাথা তো আর পা হতে পারে না। জাস্ট আমার ডান হাতটা বাম হাতে, ডান হাত শো করলে আমার বাম হাত দেখায়। তো এইখানে আমাদের এই যে হাইড্রোক্সিল মূলকটা আমার এই পাশে চলে আসবে, বাম পাশে চলে আসবে, আর আমার হাইড্রোজেন মূলকটা আমার ডান পাশে চলে আসবে। তাহলে যৌগটা আমাদের কি হয় দেখো তো, দেখো এই ধরনের একটা যৌগ তৈরি করে। অর্থাৎ সব আমার ঠিকই আছে, জাস্ট আমাদের কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হলো। তো এইটার একটা নাম আছে, এটারে আমরা কি বলবো, এটা যেহেতু আমাদের এই যে আলোক সমাণুগুলো, এখানে আমাদের দুই ধরনের আলোক সমাণু আমরা পাই, একটা হচ্ছে আমার কি ডি সমাণু আর একটা হচ্ছে এল সমাণু। তো ডি সমাণু আমরা কোনটাকে বলি, যেটাতে আমার হাইড্রোক্সিল মূলকটা আমার ডান পাশে থাকবে, সেটাকে আমরা কি বলবো, ডি সমাণু বলবো। কারণ আমার ডি সমাণু কেন বলতেছি, এই যে ডেক্সট্রো এই শব্দটার অর্থ হচ্ছে, এই শব্দটার মানে হচ্ছে ডান। তো যেহেতু আমার হাইড্রোক্সিল মূলকটা ডানে থাকে, এই কারণে আমরা এই ডেক্সট্রো থেকে ডি ওয়ার্ডটা নেই, এই কারণে এটাকে আমরা কি বলি, ডি সমাণু বলি।
আবার এই যে আমরা বাম পাশে OH মূলকটা থাকলে এটা আমরা কি বলি, এটাকে আমরা বলি অ্যাল সমন বলি বা অ্যাল ল্যাকটিক অ্যাসিড আমরা বলি। তো কেন বলি, কারণ এই যে অ্যালটা কোথা থেকে আসলো, আমার ল্যাভো একটা শব্দ আছে অ্যাল ল্যাভো, তো ল্যাভো মানে হচ্ছে বাম, এই ল্যাভো থেকে আমার অ্যালটা নেওয়া। এই কারণে এই যে এই সমাণুগুলোর আমরা কি বলি, ডিএল সমাণু বলি। যে আমার আলোক সক্রিয় যে সমাণুগুলো সেগুলোকে আমরা কি বলি, ডিএল সমাণু বলি। তো ডিএল সমাণু যদি বলি, তো এটা যেহেতু আমার হাইড্রোক্সিল মূলকটা ডান পাশে অবস্থিত, এটাকে আমরা বলবো ডি ল্যাকটিক অ্যাসিড। একটু কষ্ট করে লিখছি, ডি ল্যাকটিক অ্যাসিড। আর এটাতে যেহেতু আমার OH মূলকটা বাম পাশে আছে, তাই আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো অ্যাল ল্যাকটিক অ্যাসিড। তো এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। তো আমরা কি বললাম যে আবার যদি আমরা হাইলাইটস করি, তো ল্যাকটিক অ্যাসিড আলোক সমতা প্রদর্শন করে কেন, আমরা ফার্স্টে ইনিশিয়াল যে উত্তরটা দিতে পারি, ল্যাকটিক অ্যাসিড আমার কি আছে, অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন আছে, এই কারণে ল্যাকটিক অ্যাসিডটা আমার কি করে, আলোক সমতা প্রদর্শন করে। তো এরপর আমরা আলোক সমতার শর্তগুলো দিতে পারি যে আমার অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন আমরা বললাম যে যে কার্বনের চারটা হাতে আমার চারটা ভিন্ন কার্যকরী মূলক থাকবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। তো 2 নাম্বার যে কন্ডিশনটা, সেটা আমরা দিলাম কি, সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে, অর্থাৎ একটা আরেকটার কি হবে, দর্পণ প্রতিবিম্ব হবে। অর্থাৎ এই যৌগটা যদি আমরা উঠে এখানে বসাই, তো পুরোপুরি কি মিলবে না, অর্থাৎ দর্পণে যেমন আমার ডান হাত বাম হাত শো করলে এরকম হবে, অর্থাৎ একসাথে মিলে না, এরকম আমার এই যৌগগুলো একটা আরেকটার জায়গায় যদি আমরা বসাই দেই সেম হবে না, এই কারণে তারা পরস্পর কি দর্পণ প্রতিবিম্ব হয়। তো এই হচ্ছে আমাদের কথা, যেহেতু আমার কাইরাল কার্বন আছে আমার ল্যাকটিক অ্যাসিডে, এই কারণে ল্যাকটিক অ্যাসিড আলোক সমানতা প্রদর্শন করে। আর এটাকে আমরা এই যে OH মূলকটার পজিশনের ভিত্তিতে ডি ল্যাকটিক অ্যাসিড বা অ্যাল ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ ডি সমাণু বা অ্যাল সমাণু বলছি। যদি আমার OH মূলকটা ডানে থাকে সেটাকে আমরা বলবো ডি ল্যাকটিক অ্যাসিড বা ডি সমাণু, যদি আমার বাম পাশে থাকে সেটাকে আমরা বলবো কি, অ্যাল সমাণু বা অ্যাল ল্যাকটিক অ্যাসিড। আর বললাম এখান থেকে আমার এমসিকিউ এর কোশ্চেন হয়, কিভাবে কোশ্চেন হয়, যে আমার নিচের কোন যৌগটা আলোক সমানতা প্রদর্শন করে। তো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টেই চিন্তা করতে হবে সেখানে আমার কোনো কি আছে কিনা, কাইরাল কার্বন আছে কিনা। যদি থাকে সেটা আমার আলোক সমানতা প্রদর্শন করবে, আর যদি না থাকে তাহলে আলোক সমানতা প্রদর্শন করবে না। তো আমরা দ্বিতীয় কোশ্চেনটায় চলে আসি। তো দেখো আমাদের 5 নাম্বার কোশ্চেনটায় কি আছে, 5 নাম্বার কোশ্চেনটা বলা হচ্ছে যে C4H এর জ্যামিতিক সমতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। কি বলা হচ্ছে যে C4H এর জ্যামিতিক সমতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। দেখো এই টপিকটা আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এবারে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা ছিল সেখানে কিন্তু এই টপিকটা থেকে, অর্থাৎ আমাদের এই যে কোনটা আমার নিচের কোনটা আমার জ্যামিতিক সমতা প্রদর্শন করে, সেই টাইপের একটা কোশ্চেন ছিল। তো সেটা মেইনলি আমার এই সংকেতটা দিয়ে আমার অপশনটাই ছিল। তো আমরা যদি টপিকটা বুঝতে পারি তাহলে আমাদের এমসিকিউ গুলো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আসো ফার্স্টে আমরা বুঝি যে আমাদের জ্যামিতিক সমানতার জন্য শর্তটা কি। তো আমরা যদি শর্ত লিখি, তো জ্যামিতিক সমানতার শর্ত কি, জ্যামিতিক সমানতার শর্ত হচ্ছে আমাদের তো আমাদের ফার্স্ট কন্ডিশনটা কি, ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যে সি এবিসি দ্বিবন্ধন সিএবি অথবা এবিসি দ্বিবন্ধন সিএডি সংকেতযুক্ত প্রতিস্থাপিত অ্যালকেন। তো দেখো এখানে আমাদের এবি বা এবি কিন্তু কোনো, এবি হচ্ছে আমার প্রতীকী, অর্থাৎ এখানে আমাদের যে কোনো গ্রুপ যুক্ত হতে পারে। আমার এই দ্বিবন্ধন যুক্ত কার্বন গুলো হচ্ছে আমার মেইন, আর এবির জায়গায় আমার চেঞ্জ হতে পারে। যেমন আমরা যদি একটা
বিউটিনের কথা চিন্তা করি, দেখো আচ্ছা শর্তগুলো আমরা আগে লিখে নেই, তারপর আমরা আলোচনা করি। 2 নাম্বার হচ্ছে আমার চাকরিক যৌগ, চাকরিক তো আমরা কি বললাম যে আমাদের জ্যামিতিক সমতা প্রদর্শনের শর্ত হচ্ছে সিএবি দ্বিবন্ধন সিএবি, অথবা আমরা বলছি এবিসি দ্বিবন্ধন সিএডি সংকেতযুক্ত প্রতিস্থাপিত অ্যালকিন। তো ফার্স্টে আমাদের বুঝতে হবে আসলে প্রতিস্থাপিত অ্যালকিন বলতে কি বোঝাচ্ছে। আমরা যদি একটা অ্যালকিন লিখি এরকম যে CH2 ডাবল বন্ড CH2, তো এইখানে দেখো আমাদের কার্বনে হাইড্রোজেন থাকার কথা, দুইটা হাইড্রোজেনই আছে, অর্থাৎ এই কার্বনে দুইটা হাইড্রোজেন থাকলে আমার অ্যালকিন হয়, তো দুইটা হাইড্রোজেনই আছে। আবার এই কার্বনে আমার দুইটা হাইড্রোজেনই আছে, অর্থাৎ আমাদের কার্বনগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ আছে। তো এরকম যদি আমাদের দ্বিবন্ধনযুক্ত কার্বনগুলোতে শুধু হাইড্রোজেন থাকে, কার্বনের সাথে শুধু হাইড্রোজেন থাকে, অন্য কিছু না থাকে, তখন সেটাকে আমরা বলবো কি, সেটারে আমরা বলবো জেনারেল যে অ্যালকিন সেগুলো। কিন্তু যখন এই হাইড্রোজেনটা ধরো আমার একটা কি দিয়ে প্রতিস্থাপিত হলো, আমার হাইড্রোজেনটা একটা মিথাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত হলো, আবার এই হাইড্রোজেনটা আমার একটা কি দিয়ে প্রতিস্থাপিত হলো, মিথাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত হলো। অর্থাৎ হাইড্রোজেনের জায়গায় আমার হাইড্রোজেনটারে প্রতিস্থাপিত করে মিথাইল মূলকটা বসছে, এই কারণে এটারে আমরা বলতেছি প্রতিস্থাপিত অ্যালকিন। তো আমরা কি বললাম যে প্রতিস্থাপিত অ্যালকিন বলতে আমরা কি বুঝতেছি যে আমাদের হাইড্রোজেনকে সরাইয়া হাইড্রোজেনের জায়গায় আমার অন্য একটা মূলক যুক্ত হবে, এটা হচ্ছে আমার প্রতিস্থাপন। যেমন এখানে একটা চেয়ার আছে, তো আমি চেয়ারটায় বসে আছি, তুমি এসে আমারে উঠাই দিলা এবং তুমি বসলা, এটা হচ্ছে কি প্রতিস্থাপন। আর যদি আমারে উঠাই দাও চেয়ারটা থেকে, চেয়ারটা ফাঁকাই থাকে, সেটা হবে কি আমার অপসারণ, এখানে কারো বসানো হয় না। এটা হচ্ছে প্রতিস্থাপন আর অপসারণের বিষয়টা। তো আমরা কি বললাম এই সংকেতটা, তার মানে এটা হচ্ছে আমার কি, এটা দেখো আমার 4 কার্বন বিশিষ্ট 1 2 3 4, তো এটা হচ্ছে আমার কি একটা বিউটিন, তাই না? তো বিউটিন হইলে আমরা জিনিসটা যদি আরেকটু গুছিয়ে লিখি, হাইড্রোজেনটা এখানে দিলাম, সুন্দর করে লিখি। তো দেখো 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, তো 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন হলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বিউটিন। তো বিউটিন কি বলবো, বিউটিন আমার বিউটিন 2 বলতে পারি বা বিউটুইন বলতে পারি। আর যেহেতু আমরা এই যে জ্যামিতিক সমাণুগুলো এগুলোকে আমরা সিস ট্রান্স সমাণু বলি, কি বলি, সিস ট্রান্স সমাণু বলি। তো সিস ট্রান্স সমাণু কেন বলি, এই যে আমাদের যে মূলকগুলো আছে, মূলকগুলোর পজিশনের ভিত্তিতে আমরা এগুলোকে সিস ট্রান্স নামকরণ করি। যেমন এই যে আমাদের যে বড় গ্রুপগুলো, অর্থাৎ মিথাইল দেখো একটা বড় গ্রুপ, হাইড্রোজেন একটা ছোট গ্রুপ, অর্থাৎ এই আমার দ্বিবন্ধনযুক্ত যে কার্বন, সেই কার্বনগুলোর এক পাশে আমার দুইটা ছোট মূলক আছে, আবার অপর পাশে দুইটা বড় মূলক আছে। এরকম বড় মূলকগুলো যখন এক পাশে থাকবে এবং ছোট মূলকগুলো এক পাশে থাকবে, সেটার আমরা বলি সিস সমাণু বলি। তাহলে এটার আমরা কি বলবো, সিস বিউটুইন। বুঝতে পারছো? তো আমরা কি বললাম যে আমাদের যখন বড় গ্রুপগুলো এক পাশে থাকবে, আমার ছোট গ্রুপগুলো এক পাশে থাকবে, তখন সেটা আমার হবে সিস সমাণু। তো যেহেতু এটা একটা বিউটিন, তো আমরা কি লিখলাম, এটাকে সিস বিউটুইন। তো এই যে আমাদের যে দ্বিবন্ধনযুক্ত কার্বন, এই কার্বনের এই মিথাইল মূলকটা আমার চাইলে এখানে মুভ করতে পারে, হাইড্রোজেনটা এখানে মুভ করতে পারে। তো যদি এই কন্ডিশনটাও ক্রিয়েট করে, তখন আমাদের কি হবে, যৌগটা তাহলে আমাদের এই মিথাইল গ্রুপটা এইখানে যেতে পারবো, কিন্তু এই মিথাইল গ্রুপটা আমরা এখানে আসতে পারবো না। এই হচ্ছে ওদের ওরা এইভাবে, যেহেতু ওরা পাই বন্ধনের মাধ্যমে যুক্ত, তাই আমাদের মিথাইল গ্রুপটা জাস্ট এইখান থেকে এইখানে রোটেট করতে পারবো বা চলাচল করতে পারবো, কিন্তু এই কার্বন থেকে এই কার্বনে আসতে পারবে না। তো যদি ওই কন্ডিশনটাই হয়, তো দেখো আমাদের বাকিগুলো আমরা সেম রাখলাম, জাস্ট আমাদের মিথাইল গ্রুপটারে আমরা হাইড্রোজেনের জায়গায় নিয়ে গেলাম, আর হাইড্রোজেনটা মিথাইল গ্রুপের জায়গায় চলে আসলো। তো দেখো এবার আমাদের পজিশন গুলা কিভাবে আছে, আমার মিথাইল গ্রুপ গুলো এই কর্নার বরাবর আছে, অর্থাৎ কোনাকুনি আছে, আবার ছোট গ্রুপ গুলো হাইড্রোজেন গুলো কর্নার বরাবর আছে। তো এরকম বড় গ্রুপ গুলো যখন আমাদের কোনাকুনি থাকবে, তো সেটারে আমরা বলবো কি, ট্রান্স সমাণু বলবো। তো এটার আমরা নামকরণ করতে পারি কি, ট্রান্স বিউটুইন। তো এই যে এই কোশ্চেনটা আমার অপশনে ছিল, এবার যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আসছিল যে নিচের কোনটা আমার জ্যামিতিক সমতা প্রদর্শন করে, তো এইটা ছিল। আর বাকিগুলোতে আমার দেখা গেছে
এই কার্বনে দুইটা হাইড্রোজেন করেছিল। তো আমরা আগেই বলছি সি এই যে সিএবি বা সিএবিসি সমান এবিসি দ্বিবন্ধন সিএবি। তো এই যে দেখো আমার এবির জায়গায় আমরা হাইড্রোজেন মিথাইল বসাইলাম, সিটা ফিক্সড হলো, দ্বিবন্ধনও ফিক্সড হলো, সি ফিক্স, আর এই যে এবির জায়গায় আমরা এই যে হাইড্রোজেন মিথাইল। কিন্তু আমরা যদি জিনিসটা এরকম বলতো যে আমাদের ধরো CH2 ডাবল বন্ড CH CH3, তো তোমাদেরকে যদি আমি কোশ্চেন করি যে এই যৌগটা আমার জ্যামিতিক সমতা প্রদর্শন করবে কিনা, উত্তর কি হবে বলো তো? তো উত্তর হবে না। কারণ কি আমাদের দেখো এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বনে আমার দুইটা হাইড্রোজেন পরমাণু আছে। তো আমরা শর্তেই বলে দিয়েছিলাম যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বন একই কার্বনে আমাদের সেম একাধিক গ্রুপ থাকতে পারবে না, অর্থাৎ এই কার্বনের দুইটা পরমাণু বা দুইটা মূলক আমার ভিন্ন হবে, আবার এই কার্বনের দুইটা মূলক আমার কি হবে, ভিন্ন হবে। যেহেতু আমার এই কার্বনে দুইটাই হাইড্রোজেন একই পরমাণু আছে, এই কারণে এটা কিন্তু আমার সিস্টেম সমানতা প্রদর্শন করবে না। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। তো দেখো এই আগেরটাতে আমাদের দুই জায়গায় মিথাইল ছিল, তো দুই জায়গায় মিথাইল না থাকে আমার ইথাইলও থাকতে পারে। যেমন এখানে হাইড্রোজেনটা আমার ধরো ইথাইল দিয়ে প্রতিস্থাপিত হলো C2H5, অর্থাৎ আমাদের একটা হাইড্রোজেন একটা ইথাইল, অপর কার্বন একটা হাইড্রোজেন একটা মিথাইল। তো এটাও কিন্তু আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, কারণ এটা কিন্তু আমার এই যে এই সংকেতটায় পড়ছে যে আমাদের যদি আমরা এ ধরি তাহলে এ বি দ্বিবন্ধন সি এ ডি। ক্লিয়ার? আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। তো আমি যদি আরেকবার হাইলাইটস করি কোশ্চেনটা, যে আমাদের C4H এর জ্যামিতিক সমতা প্রদর্শন করে। তো আমি কি বললাম যে কারা জ্যামিতিক সমতা প্রদর্শন করে? যাদের হচ্ছে আমাদের এই যে দুইটা কন্ডিশন ফুলফিল করবে। দুইটা কন্ডিশন আমাদের দেখার দরকার নেই, আমাদের মেইন যে কন্ডিশনটা দেখতে হবে সেটা হচ্ছে আমার এই ফার্স্ট কন্ডিশনটা। তাহলে আমাদের ABC দ্বিবন্ধন CAB অথবা ABC দ্বিবন্ধন CAD সংকেতযুক্ত আমার প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে। যেমন এই যে আমরা এই যৌগটা নিলাম সিস বিউটেন। সিস বিউটেন কেন আমরা সিস বলতেছি? কারণ আমাদের এই যে বড় গ্রুপগুলো একদিকে আছে, ছোট গ্রুপগুলো অপর দিকে আছে। তো এটা আমার তো আমরা বললাম এই দ্বিবন্ধনযুক্ত যে কার্বন, এই কার্বনের মূলকগুলো চলাচল করতে পারে, ট্রান্সফার হতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। যদি হয় এই মিথাইলটা এখানে চলে গেল, হাইড্রোজেনটা এখানে চলে আসলো, তো একটা নতুন যৌগের সৃষ্টি হলো, যেটাতে আমার কি আণবিক সংকেত একই কিন্তু আমাদের গাঠনিক সংকেতটা জাস্ট ভিন্ন। তো এটার আমরা বলতেছি ট্রান্সবিউটেন। এই কারণে আমার এই যে যেহেতু আমরা সিস সমানুপাচ্ছি, সিস্টেম সমানুপাচ্ছি, এই কারণে আমরা বলতে পারি কি C4H আমার জ্যামিতিক সমতা প্রদর্শন করে। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে বিষয়টা। তো পরবর্তী কোশ্চেন, তো দেখো পরবর্তী কোশ্চেনটাতে আমাদের কি বলা হচ্ছে যে রেসিমিক মিশ্রণ আলোক সক্রিয় কিনা ব্যাখ্যা করো। তো রেসিমিক মিশ্রণ আলোক সক্রিয় কিনা ব্যাখ্যা করব, আগে আমাদের বুঝতে হবে রেসিমিক মিশ্রণটা কি। তো রেসিমিক মিশ্রণটার যদি আমি সংজ্ঞাটা লিখি যে আমাদের তো দেখো রেসিমিক মিশ্রণের সংজ্ঞায় আমি কি লিখলাম যে সমমূলার এনানসিওমারের মিশ্রণ যাদের আলোক সক্রিয়তা নেই, তারাই হচ্ছে আমার কি রেসিমিক মিশ্রণ। দেখো আমি সংজ্ঞায় কিন্তু বলে দিচ্ছি যে আমাদের আলোক সক্রিয়তা নেই, তার মানে আমাদের এক কথা যদি উত্তরটা আমরা করি রেসিমিক মিশ্রণ কি আলোক সক্রিয়, উত্তর হবে কি না। কারণ আমরা বলছি সমমূলার এনানসিওমার মিশ্রণ যাদের কি আলোক সক্রিয়তা নেই তারা হচ্ছে রেসিমিক মিশ্রণ। তো এখন আমাদের এই সংজ্ঞাটা আমার পড়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি যখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম 2022 ব্যাচের, তো আমাদের বেলা বোর্ড কোশ্চেন এই কোশ্চেনটা ছিল কতে। তো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে আমাদের রেসিমিক মিশ্রণ কি বা রেসিমিক মিশ্রণ বলতে কি বুঝো। তো আমরা বুঝে ফেললাম। তো রেসিমিক মিশ্রণের সংজ্ঞাটা থেকে আমাদের যে টার্মটা বোঝার জিনিস সেটা হচ্ছে আমার এনানসিওমার, যে সমমূলার এনানসিওমারের মিশ্রণ। তো এনানসিওমারটা আসলে কি? তো এনানসিওমারটা কি, আমরা এই ল্যাকটিক অ্যাসিডটা নিয়ে কথা বলেছিলাম, সেই ল্যাকটিক অ্যাসিডটা আবার লিখি CH3। তো দেখো এটা একটা কি আমার ডি সমান,
ডি ল্যাকটিক অ্যাসিড, এখানে আমরা একটা দর্পণ রাখলাম। তো আমাদের কি হলো, তো এটা এই যে আমাদের কাইরাল কার্বন আছে এখানে, তো এটা হচ্ছে আমার কি এল ল্যাকটিক অ্যাসিড। তো দেখো ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড আমরা দুইটা আলোক সক্রিয় সমূহ পেলাম। এই দুইটা জিনিস কিন্তু, অর্থাৎ ডি ল্যাকটিক অ্যাসিড আমার আলোক সক্রিয়, আবার এল ল্যাকটিক অ্যাসিডও কি এল ল্যাকটিক অ্যাসিড আমার আলোক সক্রিয়। তো এই ডি ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন যদি আমরা বলি, অর্থাৎ এখানে আমাদের রোটেশনটা কেমন হয়, এই যে আমাদের ওএসটা যে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলো, যে রোটেশন হলো বা রোটেট হলো, সেই আবর্তনের মানটা কত হয়, ডি ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে আমার হচ্ছে +2.24 ডিগ্রি, আর এল ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে সেটা হচ্ছে কি আমার -2.24 ডিগ্রি। তো দেখো আমাদের একটা হচ্ছে প্লাস, অর্থাৎ আমাদের আপেক্ষিক আবর্তনের মান সেমই হয়, জাস্ট তাদের দিকটা ভিন্ন হয়। অর্থাৎ একটা যদি ডান দিকে, একটা যদি ঘড়ির কাঁটার দিকে যায়, আরেকটা যাবে কি ঘড়ির কাঁটার বিপরীতে। তো দুইটা জিনিস যখন আমার একটা মিশ্রণেই থাকবে, তখন যদি আমার +2.24 ডিগ্রি আর হলো -2.24 ডিগ্রি, তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটা কি 0, যেহেতু প্লাস এত প্লাস এত, তো আলটিমেট রেজাল্টটা কি 0। যেহেতু আমরা বলতেছি কি যে আমাদের রেসিমিক মিশ্রণ, আর এই যে এই দুইটা হচ্ছে পরস্পরের কি এনানসিওমার, অর্থাৎ আমাদের এনানসিওমারের শর্ত কি, আমাদের আলোক সক্রিয় সমূহগুলো একটা আরেকটা দর্পণ প্রতিবিম্ব হলে সেটা হচ্ছে পরস্পরের এনানসিওমার আমরা বলি। তো দেখো এটা পরস্পর দর্পণ প্রতিবিম্ব না, আমরা যদি দর্পণের সামনে যৌগটা রাখি, ওয়েস্ট অর্থাৎ আমার ডানটা বাম হয়ে যাইতেছে, যেমনটা আমরা বাস্তব জীবনের ক্ষেত্রে দেখি, আয়নায় হ্যালো, ডান হাত দিয়ে হ্যালো দেখালে বাম হাত দিয়ে আমার হ্যালো দেখায়, তাই না? তো এই সেম জিনিসটাই, অর্থাৎ আমাদের যেহেতু প্রতিবিম্ব হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিডের, প্রতিবিম্ব কি এল ল্যাকটিক অ্যাসিড, যেহেতু একটা আরেকটা দর্পণ প্রতিবিম্ব, তাই এই দুইটারে আমরা বলি কি পরস্পরের এনানসিওমার। বুঝতে পারছো? আর যেহেতু এটাও একমূল এটাও একমূল, এই কারণে আমরা বলতেছি কি যে সমমোলার, যে সমমোলার এনানসিওমারের মিশ্রণ একটা মিশ্রণে আছে, তার মানে মিশ্রণটা আমার কি হবে ডিএল সমান বা ডিএল মিশ্রণ। তো সমমোলার এনানসিওমারের মিশ্রণ যাদের কিনা আলোক সক্রিয়তা নেই, তারা হচ্ছে আমার রেসিমিক মিশ্রণ। তো কিভাবে আলোক সক্রিয়তা নেই আমরা কিন্তু এক্সপ্লেইন করলাম, যে একটার যদি আপেক্ষিক আবর্তন আমার 2.24 ডিগ্রি হয়, অপরটার কত হবে -2.24 ডিগ্রি, তো আলটিমেট রেজাল্ট হচ্ছে আমার 0। এই কারণে তাদের কোনো আলোক সক্রিয়তা নেই। কিন্তু আমাদের যৌগগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি আলোক সক্রিয়, অর্থাৎ ডি ল্যাকটিক অ্যাসিড যেমন আলোক সক্রিয়, এল ল্যাকটিক অ্যাসিডও আলোক সক্রিয়, কিন্তু ডিএল সমানটা হচ্ছে আমার কি আলোক নিষ্ক্রিয়। ক্লিয়ার? তারপরের তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে, আর বেশি বেশি শেয়ার করবে যেন তোমাদের বন্ধু বান্ধবরা এটার মাধ্যমে উপকৃত হতে পারে। তো আজকের এই ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবে। আসসালামু আলাইকুম।